প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পেতপুর ইউটিউব চ্যানেল, যেখানে আমি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ 17 নম্বর এপিসোডে আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আজ পরপর দুটি ঘটনা শোনাবো আপনাদের। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, ঘটনা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের ঘটনা পাঠাতে চাইলে সরাসরি মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল pretpur.official@gmail.com। ঘটনা পাঠানোর জন্য ইমেল আইডি এই ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। এবার শুরু করছি প্রেতপুরের 17 নম্বর এপিসোড। আজ প্রথম ঘটনাটি পাঠিয়েছেন হানিফ ভাই বাংলাদেশ থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক সত্যি ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও পাইনি। সালটা ছিল 2018। একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। কাজের সুবাদে কুমিল্লা গিয়েছিলাম। রাত তখন 9টা প্রায়। ঢাকায় ফেরার জন্য হাইওয়েতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কুমিল্লা থেকে গৌরীপুর হয়ে যাত্রাবাড়ি আমার ডিপো। সেই সময়টা শীতের মরশুম। ঘন কুয়াশার কারণে কক্সবাজার, চট্টগ্রামের বাসগুলো অ্যাভেলেবেল ছিল না। তাছাড়া রাতও অনেক হয়ে গিয়েছিল, জলদি ফিরতে হতো। কারণ লোকাল বাসগুলো জায়গায় জায়গায় ব্রেক করে যাত্রী ওঠাতো, যেটা আমার খুব বিরক্তই লাগতো। হঠাৎ দেখি আমারই কোম্পানির একটি গাড়ি আমার সামনে এসে ব্রেক করছে। জিজ্ঞেস করলো, আরে হানিফ ভাই যে, আপনি এখানে? হ্যাঁ, অফিসের কাজে একটু দেরি হয়ে গেছে, বাসের জন্য অপেক্ষা করছি। বলে রাখা ভালো, সে একজন ডেলিভারি ড্রাইভার এবং সে প্রায় এক্সট্রা টাকা ইনকাম করার জন্য গাড়িতে ঢাকার পথে মাল বহন করত। তো গাড়িটা ছিল 11 ফিট লম্বা খোলা জ্যাক গাড়ি। আমিও 7-5 না ভেবে গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে উঠে বসে পড়লাম। রাত তখন 12টা। দাউদকান্দি ক্রস করে হঠাৎ নাকে আতরের গন্ধ পেলাম। আমি জীবনে প্রথম এমন গন্ধ অনুভব করেছিলাম। যদিও পারফিউম ব্যবহার করা একটা তীব্র নেশা আমার ছিল। তারপর কৌতূহল নিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে যা দেখলাম তার জন্য কখনোই আমি প্রস্তুত ছিলাম না। দেখি খাটিয়ায় একটা লাশ এবং 2জন মানুষ বসে। কিন্তু গাড়িতে ওঠার পূর্বে আমি তো কাউকেই দেখিনি। ঘটনাটা আমার বেশ রহস্যজনক লাগলো। পরে ড্রাইভার আমার দিকে তাকিয়ে হেসে বলল, লাশ ঢাকায় যাবে? আমিও ঢাকা যাচ্ছি। খালি গিয়ে কি লাভ, কিছু টাকা আসবে, তাই লাশের ভাড়াটা নিলাম। আমিও সব স্বাভাবিকভাবেই নিলাম। ঢাকায় পৌঁছালাম। কিন্তু সকালের ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। অফিসে গিয়ে ড্রাইভারের খোঁজ করতে কলিগ সহ ম্যানেজার স্যার বললেন, সে গত 3 দিন ধরে ছুটিতে গ্রামের বাড়ি। তার স্ত্রী সিজারিয়ান অপারেশন হয়েছে। তাহলে আমাকে লিফট দিল কে সেদিন? সেই ড্রাইভার আর লাশের সাথে কি সম্পর্ক ছিল তার?
কুমিল্লা থেকে ঢাকা গাড়ি ড্রাইভ করে আমাকে নিয়েই বা কে আসলো, এর ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কেমন লাগলো প্রথম ঘটনাটি অবশ্যই আপনারা জানান। ঘটনাটি ছোট ছিল, কিন্তু তার মধ্যেও বেশ ভয়ানক। এবার শুরু করছি দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন সৌরিন দাস। তিনি আগেও আমাদের চ্যানেলে ঘটনা পাঠিয়েছেন। চলুন শুরু করা যাক। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই ঘটনাটি বলছি। দীর্ঘ 2 বছর বাড়িতে কাটিয়ে সেদিন আবার কর্মস্থল তথা চেন্নাই যাওয়ার পালা। সেই 2016 কলেজ থেকে চাকরি পেয়ে চেন্নাই যাই। মাঝে কোম্পানিও পাল্টেছি। 2020-তে লকডাউন ঘোষণা হতেই পাত্তারি গুটিয়ে সোজা বাড়ি। কিভাবে হুড় করে দেখতে দেখতেই 2 বছর কেটে গেল টেরই পেলাম না। আগেও তো কলকাতায় ছুটি কাটিয়ে চেন্নাই ফিরেছি, কিন্তু মনটা এবারে একটু বেশি খারাপ লাগছিল। যাই হোক, কি আর করা যাবে। জুন মাসের 19 তারিখ ছিল সেদিন, রবিবার। এবার আসল ব্যাপারটা বলি। জুন মাসের এই শেষ অংশটা আমি কোনো পিজিও পাচ্ছিলাম না, আর ঠিক নিজের চোখে না দেখি কলকাতায় বসে কোনো পিজি ফাইনালও করতে চাইছিলাম। তখন আমারই এক তামিল কলিগ বলে যে ওই কদিন তার বাড়িতেই থেকে যেতে। দ্বিতীয়বার বলতে হয়নি ওকে, আমি এক পায়েই রাজি হয়ে গেলাম। জুলাই মাসের 1 তারিখেই চলে যাব, ততদিন থাকাই যায়। নির্ধারিত সময়ের আগেই ল্যান্ড করে গেলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়েও ভালো লাগলো। কতদিন পর কত স্মৃতি। বন্ধুকে বললাম ওর বাড়ির লোকেশন পাঠাতে। লোকেশন দেখে তো চক্ষু আমার চড়ক গাছ। ওলা বলছে 1500, উবের বলছে 1400। এ তো পড়লাম মহাবিপদে। জায়গার নাম পাট্টাবিরাম, চেন্নাইয়েরও বাইরে। এদিকে হাতে অত টাকাও নেই। মন মেজাজ তো এক বিন্দুও ভালো নেই। শেষমেশ উবের অটোতে দেখলাম 450। ড্রাইভার আন্না বলল 600 দিতেই হবে। বিকেল হয়ে এসছে, বললাম চলো। ড্রাইভার এসে আমার ব্যাগপত্র নিয়ে গিয়ে অটোয় তুলল। আমিও উঠে বসলাম। এবার অটো চলতে লাগলো। চলছে তো চলছেই। কত বাড়িঘর, বিচ, রেল লাইন, বাজার পার করে পাক্কা 2 ঘন্টা পর ওর বাড়ির গেটের সামনে গিয়ে অটোটা যখন দাঁড়ালো, তখন হাত ঘড়িতে দেখি তখন বাজে প্রায় রাত 7:30। বন্ধুটি আমার ব্যাগ নিয়ে মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকল। আমি এক নজরে একবার বাড়িটা দেখে নিলাম। এবার আমার একটা ব্যাপার আছে। আমি, আমার মা এবং দিদা 3জনেই বুঝতে পারি যে বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো একটা মানুষের ওপর কোনো কিছু প্রভাব পড়েছে কিনা। ঠিক কি ভুল জানি না, কিন্তু অনুভব হয়। প্রথম দেখাতেই আমার বাড়িটা একদমই পছন্দ হয়নি। 1 তলা সবুজ বাড়ি, রাস্তার ধারে মেন গেট, ঢুকেই বড় ফাঁকা উঠান, তারপর বাড়ি। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে সিঁড়ি ছাদে চলে যায়। সোজা ঢুকলে খাবার বা বসার ঘর, বাঁদিকে রান্নাঘর, তার পাশেই আমার থাকার ঘর, মুখোমুখি ডান দিকে ওদের থাকার ঘর। 2 ঘরেই অ্যাটাচ বাথরুম আছে। সব ঠিক আছে, কিন্তু আমার কোথাও যেন ভালো ঠিক ছিল না, একদমই না। মনে হচ্ছিল পালিয়ে যাই,
এর থেকে কোনো হোটেলে থাকা ভালো। কিন্তু বিশ্বাস করুন, একদম উপায় নেই। হাত প্রায় তখন খালি। আর এখানে থেকে গেলে ফ্রিতে খাবারও পাবো, ওর বাইকে অফিস চলে যাব, একদম নিশ্চিন্ত। বাড়িতে ছেলেটার মা বাবা আর ছোট বোন থাকে। বোন স্কুলে পড়ে। আর এক বোন আছে যাকে ওর মাসি দত্তক নিয়ে নেয় ছোটবেলায়, তাই সেই বোনটা এখানে থাকে না। যাই হোক, আমি সব জিনিসপত্র রেখে বিছানায় বসলাম। যে ঘরটায় আমি থাকবো সেটায় কোনো এসিও নেই, কিন্তু ওদের ঘরে আছে। আমার ঘরটায় ফ্রিজটা রাখা আছে ঠিক বিছানার এক মাথায়, আর একটা চেয়ার আছে, একটা সিঙ্গেল কাঠের চৌকি মতন, তার উপর একটা শুধু চাদর পাতা। আমি ব্যাগ থেকে আমার বালিশ, চাদর, কোলবালিশ সব বের করে গুছিয়ে পেতে নিলাম। সারা বাড়িতেই কেমন নিভু নিভু আলো জ্বেলে রেখেছে, যেটা আমার একদমই ভালো লাগছিল না। কিছুক্ষণ পর কফি এলো, কিছু ঠান্ডা ভাজাভুজিও এলো, খেলাম। আমি যখন অটোয় করে আসছিলাম তখনই দেখেছি বিদ্যুৎ চমকাতে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নাম, তুমুল বৃষ্টি। আর কিছুক্ষণেই একতলা বাড়িটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। সবাই বেশ হাসি খুশি, প্রাণোচ্ছল। কিন্তু পরিবেশ আমার কেন জানি না কিছুতেই ভালো লাগছিল না। 8:30 নাগাদ খেতে দিল রুটি আর মাংস। খেয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। সবাই যে যার মতো শুয়ে পড়ল। ছেলেটা আমার ঘরেই ছিল, ফ্রিজে হেলান দিয়ে মোবাইল ঘাঁটছিল। সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ঘুম ভাঙলো মাঝরাতে, মশার কামড়ে। উঠে দেখলাম ঘরে কেউ নেই, দুটো জানালাই খোলা, ভীষণ ঠান্ডা ঘর। দরজা খুলে উঁকি মেরে দেখলাম বসার ঘরটায় একটা লাল 0 পাওয়ার আলো জ্বলছে। ওদের ঘরের দরজা বন্ধ। আমি এসে নিজের ঘরের সব জানালা দরজা বন্ধ করে গুড নাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। পরদিন উঠেই গরম গরম ধোসা খেয়ে অফিস গেলাম। দিনের আলোয় বুঝলাম কোন গ্রামে গিয়ে উঠেছি। বাইকেও প্রায় ঘন্টা 1.5 লাগলো। মিষ্টি এনেছিলাম সবার জন্য। খুব ভালো লাগলো অফিস গিয়ে। টানা 2 বছর পর সবার সাথে দেখা। সপ্তাহে 2 দিন অফিস, বাকি দিন ওয়ার্ক ফ্রম হোম। বাড়ি ফিরলাম প্রায় 11টা। এসে দেখি সবাই শুয়ে পড়েছে। অফিস থেকে ডিনার দেয়, তাই সোজা মুখ হাত পা ধুয়ে বিছানায়। ছেলেটিও কালকের মতো একইভাবে মোবাইল ঘাঁটতে লাগলো। সেই দিন সব জানালা বন্ধ করে মশার ধূপ জ্বালিয়ে শুয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লাম। ঠিক আবার মাঝরাতে ঘুম ভেঙে গেল। আগের দিনের মতো সেদিনেও ঘরে কেউ নেই, মশা নেই যদিও, কিন্তু বেশ জল তেষ্টা পেয়েছি। জলের বোতলটা হাতে নিয়ে দেখলাম সেটা খালি। রান্নাঘরেই অ্যাকোয়াগার্ড। দরজা খুলে দেখলাম ওদের ঘরের দরজা বন্ধ। বসার ঘরে লাল আলো জ্বলছে। আমি মোবাইলের টর্চ জেলে পা টিপে টিপে রান্নাঘরে গেলাম। ঘুটঘুটে অন্ধকার, কোথায় যে সুইচ তাও জানি না। যাই হোক, টর্চের আলোয় জল ভরছি। হঠাৎ মেঝেতে পা ঘষার আওয়াজ পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখি পেছনে কেউ নেই, তবে ওদের ঘরের দরজাটা হালকা ফাঁক হয়ে গেছে। আগে কিন্তু পুরো বন্ধ ছিল। বিশ্বাস করি অনেক কিছুতেই, তাই ভয়ও পাই। দেরি না করে তাড়াহুড়ো করে ঘরে এসে জল খেয়ে শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুমিয়েও গেলাম। ঘুম ভাঙলো বাসনের আওয়াজে।
যেহেতু আমার মাথার কাছে ফ্রিজ, বন্ধুর মা সকাল 5টাতে রান্না শুরু করে দেয় আর আমার ঘরে ঢোকে বেরোয়। এইটা আমি দুদিনে বুঝে গেছি যে এরা আমায় জ্বালাবে। ছেলেটির বাবার ব্যাপারে একটা কথা বলা হয়নি। ভদ্রলোক সারাদিন মাল খেয়ে চুর হয়ে থাকে এবং বাইপোলার, কিন্তু সে প্রসঙ্গে পরে আসছে। পরদিন ঘুম থেকে উঠে বন্ধুর মায়ের হাব ভাব একদম অন্যরকম ঠেকলো আমার। যেদিন এসেছিলাম সেদিন আমার মাকে ভিডিও কলে বলেছিল আমি আমার ছেলের মতন করেই যত্ন করব, কিন্তু সেই দিন যেন মুখে চোখে এক আশ্চর্য বিরক্তি। চোখে চোখ পড়লে মহিলা হাসে, কিন্তু হঠাৎ তাকালে ওনার মতিগতি আমার ভালো ঠেকে না। মহিলা ঘুরে ফিরে আর কেমন আজব ভাবে আমার দিকে তাকায়। বাড়ির মধ্যে কেমন যেন একটা হাহাকার সারাদিন। প্রচন্ড নোংরা, কোনো ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছার বালাই নেই। এমনকি খেয়ে উঠেও জায়গাটা কেউ মুছে না। মহিলা সারাদিন ঝিমাচ্ছে। এবার আমার আর ভালো লাগছে না। যাই হোক, বাচ্চা মেয়েটা বাড়ি ফিরলে বেশ ভালো লাগে। অনেক গল্প হয়, হাসি খুশি। আমি কলকাতার গল্প বলি, দুর্গাপূজার গল্প বলি, সে হাঁ করে শোনে। বন্ধুর মা বারবার মেয়েটাকে ডাকে আর তামিল ভাষায় কি সব বলে। মহিলাটি শুধু তামিল জানে। বন্ধু আর ওর বোন তামিল আর ইংলিশ জানে। বাবা তামিল, হিন্দি, ইংলিশ সবই জানে। লোকটা আবার সিভিল ইঞ্জিনিয়ার, বহু বছর আরব দেশে থেকেছে, কিন্তু ইদানিং কিরকম পাগলাটে হয়ে গেছে। বাড়িতে উনি একটা আসবাব মাত্র, কেউ পাত্তা দেয় না, সবাই এড়িয়ে চলে। কেমন একটা মায়া হয় দেখলে। কিন্তু বিশ্বাস করুন, আমার দৃঢ় বিশ্বাস মহিলার হাস ভালো না, একেবারেই না। যাই হোক, সেদিনও ছেলেটা যথারীতি আমার ঘরেই শুরু। আমি জানতাম সে ঠিক সময় এলেই এসি ঘরে চলে যাবে। সেই ঘরে থাকতো ল্যাপটপ আর মোবাইল ঘাঁটবে বলে। যাই হোক, বিভৎস গরম ছিল সেদিন। সিলিং ফ্যান চলছে, মাথার কাছে একটা স্ট্যান্ড ফ্যানও চলছে, তাও দরদর করে ঘামছি। এপাশ ওপাশ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছি। হঠাৎ শুনলাম বাথরুমে জলের আওয়াজ। মনে হলো কেউ মগে করে জল ঢালবে। আশ্চর্যজনকভাবে ছেলেটা সেদিন সেই ঘরেই ঘুমিয়ে পড়েছিল। দেখতে পাচ্ছিলাম মেঝেতে শুয়ে আছে। তাহলে হয়তো ওই বাথরুমের আওয়াজ। আবার এপাশ ওপাশ করছি, ঘুম আর কিছুতেই আসে না। এবার আমি খুব স্পষ্ট করে দেখলাম কাঁচের জানলার পেছনে একটা কালো মতন কি সরে গেল, দিয়ে সেটা এসে দাঁড়ালো আমার মাথার জানলা ঠিক তার পেছনে। একটা হালকা কালো অবয়ব। আমি একদম পাথরের মতো শুয়ে, চোখ আমি কিছুতেই খুলব না। আর কোনো টাচ ফিল করলেই চেঁচাতাম। কিন্তু অনেকক্ষণ কিছু না হওয়ার জন্য সাহস করেই চোখ খুললাম। না, মনের ভুল সব। দরজার দিকে ফিরে শুলাম। দরজার নিচ দিয়ে বসার ঘরে লাল আলো দেখা যায়। ও স্পষ্ট দেখলাম কে যেন একটা এসে দাঁড়ালো দরজার ওপারে, সেই আলোটা আটকে। আমি তাকিয়ে গেছি, কারণ আমিও বুঝতে পারছি না যে আমি জেগে নাকি স্বপ্ন দেখছি। মাঝে মাঝে যখন চোখ লেগে আসছে তখনও ভূতেরই স্বপ্ন দেখছি। কিন্তু এটা তো আমি জেগেছিলাম।
আবার সেই কেউ বা কিছু সরে গেল রান্নাঘরের দিকে। ওপাশ ফিরে চোখ বুজে পড়ে রইলাম যতক্ষণ না পাখির আওয়াজ শুনছি। সকালে উঠে দেখি আর এক জিনিস, বাড়ি খালি হয়ে যাওয়ার পর থেকেই আমার শুরু হয়ে যেত গা ছমছম ভাব। কোনো প্রতিবেশীর সাথে এদের সম্পর্ক ভালো ছিল না। সারা দিন মহিলা এক কাত হয়ে শুয়ে থাকে অথবা রান্নাঘরে কি সব করে, আর আমায় এড়ে এড়ে দেখে। সে চাহনি একদম ভালো লাগে না আমার। বন্ধুর সামনে বেশ হাসে, কথা বলে। বন্ধু বাজার যায়, জিম যায়। যখন বাড়িতে শুধু আমি আর ওই মহিলা, আমি ওই উঠোনে পায়চারি করি, কখনো বাড়িতে ঢুকি না। আমি বন্ধুকে বলি যে গত রাতে আমি খুব ভয় পেয়েছি। শুনেই সে হেসে কালি। বুঝলাম এর সেই বোধ নেই, তাই আর ওকে কিছু কখনোই বলি। বাড়িতে সারাদিন অভাবের গল্প লেগেই আছে। টাকা নেই, মাইনে কম, ওর বাবার রোজগার নেই, সব জিনিসের এত দাম, শরীর ভালো নেই, এইসব। বাড়িতে কোনো হাসি নেই, গান নেই, শুধুই দুঃখ আর দুঃখ। ওই বাচ্চা মেয়েটা আর মাতাল বাবাটা বাদে মার ছেলে সারাদিন অভাবের গল্প করে। আমার দম আটকে আসছিল। মাঝে আবার কয়েকদিন অফিসেও গেলাম, মনে হচ্ছিল অফিসেই থেকে যাই। রাত হলেই যখন মনে হতো কত দূরে আমায় আবার ওই বাড়িতে ফিরতে হবে, এটা ভেবেই আমার বুক কেঁপে উঠত। রাত হলেই যখন মনে হয় কত দূরে আমায় আবার ওই বাড়িতে ফিরতে হবে, সেটা ভেবেই আমার বুক কেঁপে উঠত। বাড়িতে মা কিছুটা জানতো, আমি ফোন করেই বলতাম, কিন্তু কি আর করা যাবে। 1 জুলাইয়ের অপেক্ষা শুরু। মাঝে আর সেরকম কিছু হলো না কয়েকদিন, কিন্তু একদিন রাতে ঘুম ভাঙলো আমার আচমকা। ঘরে কেউ নেই, দরজাটা হাট করে খোলা। বসার ঘরের লাল আলোটা আমার পুরো ঘরটা লাল করে তুলেছে। ওদের ঘরের দরজা যথারীতি বন্ধ। আমার একদম ইচ্ছা করছে না উঠে দরজাটা দিই, কিন্তু এভাবে ঘুমানোও যাবে না। আস্তে আস্তে উঠে মা তারার নাম করতে করতে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে পড়ি। ছিটকিনি দেওয়া যাবে না, কারণ সকাল হলেই ওদের ফ্রিজ নিয়ে খেলা শুরু হয়ে যেত। যাই হোক, ওপাশ ফিরে শুয়েছি। বেশ খানিক পর আবার ঘর লাল হয়ে উঠল। বেশ বুঝতে পারছি আমার পিছনের দরজাটা খুলে গেছে। আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ একটা দৌড়ে এসে আমার কাছে থেমে গেল। আমার শরীর মনে হচ্ছে প্রাণটাই নেই। দাঁতে দাঁত চিপে ওভাবেই পড়ে রইলাম। অনেকক্ষণ পর যখন চোখ খুলে দেখলাম ঘরে কেউ নেই, আর লাল আলোটাও নেই। ভোর হচ্ছে। ঘরের মধ্যে একটা কালচে নীল আলো। ওপাশ ফিরতে যাব, হঠাৎ দেখলাম দেয়ালে একটা ছায়া সরে গেল। দ্রুত পায়ে বেরিয়ে গেলাম ঘর থেকে, বাড়ি থেকে। উঠোনে পায়চারি করলাম। সকাল হওয়া অবধি ওখানেই ছিলাম। মাকে ফোন করলাম, সব বললাম। মা বলল, তুই আবার হনুমান চালিসা পড়া শুরু কর। আগে রোজ পড়তিস চেন্নাই থাকাকালীন। আর ওদের খাবারও খেতে বারণ করলো। যাই হোক, সেদিন স্নান করেই হনুমান চল্লিশা পড়ে খাবার খেলাম। দুদিন আর তেমন কোনো অসুবিধা হয়নি। 1 জুলাই পিজি চলে এলাম। এখন ওই 10-12 দিনের কথা মনে করলেই গা শিউড়ে ওঠে। আর থাকবো না কোনো অচেনা পরিবারের সাথে, অসম্ভব। আমি আজও বিশ্বাস করি ওই মহিলার ওপর কিছু একটা ছিল।
পুরো বাড়িটা জুড়ে কেমন একটা নেগেটিভ ভাইবস। বাড়ির বাস্তু ভালো না, হয়তো হয়তো জমিটাও ভালো না, আমি জানি না, কিন্তু আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। প্রেত, ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ঘটনাটি তিনি এই অব্দি লিখে পাঠিয়েছেন। কি আপনারা ভয় পেলেন? অনেক ধন্যবাদ সৌরিন বাবু এরকম একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য। তা কেমন লাগলো আপনাদের ঘটনাটি? আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। আবারও বলে রাখি, আমাদের ঘটনা পাঠাতে চাইলে মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেলে। ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন, আর প্রেতপুর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিন। আমাদের আরও ঘটনা শুনতে চাইলে ভিডিওর বাম দিকে আসা বক্সটিতে গিয়ে আরও ঘটনা শুনতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রেতপুরের সঙ্গে থাকুন। বিদায়।